নমস্কার। আগামী 19 সেপ্টেম্বর শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। আগামী 15 সেপ্টেম্বর বিএসসির বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেদিন ঠিক হবে বিধানসভার অধিবেশন কতদিন চলবে। মূলত এবারের বিধানসভার অধিবেশন নানা দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। শিক্ষক কর্মচারীদের কাছেও খুব গুরুত্বপূর্ণ এবারের অধিবেশন, কারণ পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদকালের শেষ দিকে এবারের অধিবেশনে অবশ্যই বিরোধী বিধায়করা রাজ্যের শিক্ষক কর্মচারীদের পাওনা করে নিয়ে সরব হবেন, এটা প্রত্যাশা করছেন শিক্ষক কর্মচারীরা। এবং অবশ্যই এই সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীদের কাছে যে বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অষ্টম বেতন কমিশন এবং কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া এবং দিয়ে ব্যবধান কমিয়ে আনা কিংবা শূন্য আনা। এখনও তারা 22% দিয়ে পাও না, হয়তো খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার দিয়ে ঘোষণা হলে সেই ব্যবধান আরও বাড়তে পারে। এখন বিষয় হচ্ছে যে বিধানসভার অধিবেশনে সেই ডিএর বিষয়টা কেন গুরুত্বপূর্ণ এই কারণে যে বিগত দুটো অধিবেশনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ডিএ ঘোষণা করেছিলেন। যেহেতু ডিএ ঘোষণা করেছিলেন, সেহেতু আশা করছেন শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত প্রত্যেকে যে ডিএর ঘোষণা হতে পারে এবারের বিধানসভার অধিবেশনে। এবং আরও বেশি প্রত্যাশা করছেন এই কারণে, যেহেতু অর্থ কমিশনের মেয়াদকালের শেষ দিকে আছে, ষোড়শ অর্থ কমিশন সেখানে লাগু হতে চলেছে আগামী বছর। ঠিক এই সময়ের মধ্যে রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিআর, অষ্টম বেতন কমিশন এবং বলা যেতে পারে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মোতাবেক সমস্ত বকেয়া সেখানে মিটিয়ে দেওয়া। এখন বিষয় হচ্ছে রাজ্যের শিক্ষক কর্মচারীরা যারা আছেন তার প্রতিদিন বিষয়বস্তু আপনারা তুলে ধরেন, আমিও এই অনুষ্ঠান থেকে আপনাদের কথা বলার চেষ্টা করি। সেদিক থেকে রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত আধিকারিক প্রত্যেকের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তাদের যে অধিকার বা তাদের যে দাবি, সেই দাবিগুলো পূরণ করার বিষয় এবং রাজ্যের শিক্ষক কর্মচারী সহ সমস্ত অংশের মানুষের কাছে বিষয়গুলো তুলে ধরা। সেদিক থেকে বোধহয় খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য বা আধিকারিকদের জন্য, অবসরপ্রাপ্তদের জন্য যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এবং যে বিষয়গুলো তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে, সেদিক থেকে সরকার তাদের দাবিগুলো পূরণ করবে কিনা। বা শিক্ষক কর্মচারীরা যারা আছেন, কিছুদিন আগে একটি শিক্ষকদের সংগঠনের সম্মেলনে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, সেখানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছিলেন, অ্যাডহক প্রমোশন সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছিলেন, শিক্ষক কর্মচারীদের দাবি দেওয়ার কথা বলছিলেন, বিভিন্ন সংগঠন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবির কথা বলছিলেন। রাজ্যের প্রত্যেক স্তরে নেতৃত্ব যারা আছেন শিক্ষক কর্মচারী সংগঠনে, তারাও তাদের কথা বলছেন। সবকটি বিষয় নিয়ে খুব বক্তব্য জোরালো করার পর এক দুটো কথা বোধ হয় খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে রাজ্যের শিক্ষক কর্মচারী যারা আছেন, আধিকারিকরা যারা আছেন, যাদের এই সময়ের মধ্যে তাদের কথাগুলো তুলে ধরা খুব দরকার বলে মনে করছেন, কারণ রাজ্যের শিক্ষক কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলের কাছে বোধ হয় খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকারের সিদ্ধান্ত। সেদিক থেকে আসন্ন বিধানসভার অধিবেশনে রাজ্যের শিক্ষক কর্মচারী সকলের জন্য কি প্রত্যাশা পূরণ করতে চলেছে সরকার, সেই বিষয়গুলো খুব জোরালো হচ্ছে। শিক্ষক কর্মচারী আধিকারিক যারা বিভিন্ন সংগঠন থেকে, সংগঠনের নেতৃত্বে যারা কথা বলছিলেন, এসএসের হতে পারে, সংঘের হতে পারে বা বলতে পারেন মহাসংঘের হতে পারে, যারা শিক্ষক কর্মচারী সংগঠন নেতৃত্ব যারা আছেন, বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন, সাম্প্রতিককালে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন, তখন বোধ হয় এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল যে তারা তাদের অধিকারের কথা বলছেন, অর্জিত অধিকারের কথা বলছেন, পেশাগত বিষয়গুলো উত্থাপন করছেন। সেদিক থেকে আমরাও আপনাদের প্রত্যেককে নিয়ে কথাগুলো বলছি, তার প্রতিদিন আলোচনা করার চেষ্টা করছি। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, শিক্ষক কর্মচারীদের বিষয়বস্তু উত্থাপন করছেন, শিক্ষক কর্মচারীদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করছেন। তার সঙ্গে রাজ্যের শিক্ষক কর্মচারী বা অবসরপ্রাপ্ত প্রায় প্রত্যেকে যারা আছেন, বিভিন্ন সময় রাজ্যের শিক্ষক কর্মচারীদের কথাগুলো যারা তুলে ধরে বক্তব্য রেখেছিলেন, তারাও হয়তো আশা করছেন যে হ্যাঁ না কিছু একটা হতে পারে। এবং শিক্ষকরা যারা আছেন, যারা বেতন বৈষম্যের কথা বলছেন, যারা কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারীদের সঙ্গে তুলনা টানছেন, তারা তা আছেন। তার বাইরে থেকে অবশ্যই আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হলো শিক্ষক কর্মচারীদের জন্য সরকারের ঘোষণা সত্যি কবে হতে পারে। হয়তো সেদিক থেকে বিধানসভার অধিবেশনে গুরুত্ব পেতে পারে বা অধিবেশনে আলোচনা হতে পারে। বিশেষ করে বিরোধী বিধায়করা আলোচনা করবেন, তারা অষ্টম বেতন কমিশনের কথা বলবেন। যদি অষ্টম বেতন কমিশন ইত্যাদি বিষয়ে সরকারের ইতিবাচক ভূমিকার কথা বলা হয়েছিল, তার পাশাপাশি সরকারের তরফে, অর্থাৎ সরকারের তরফে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যদি এবারের বিধানসভার অধিবেশনে
DADR ঘোষণা করেন তাহলে কত শতাংশ ঘোষণা করতে পারেন? আমরা কয়েকদিন আগে পর্যন্ত শিক্ষক কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতৃত্বের বক্তব্য আমরা শুনবো। এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকের কথা শুনবো। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের কথাগুলো শুনছেন। অবশ্যই এই অনুষ্ঠানে আপনাদের কথা বলবেন, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন। আমরা ত্রিপুরা রাজ্য কর্মচারী সঙ্গে ডিপার্টমেন্টাল ইউনিয়ন ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘের পক্ষ থেকে মাননীয় অধিকর্তা সেখানে গিয়েছেন, ওনার নিকট আমরা ডেপুটেশনে আছি। এখানে উপশিক্ষা অধিকর্তা রাজেশ দেববর্মা আমাদের কাছে ডেপুটেশন নিয়েছেন। এইখানে আপনারা সবাই অবগত আছেন যে শিক্ষকদের কিছু দাবি দেওয়া রয়েছে, যেটা প্রায় অনেক বছর ধরেই থেকে শিক্ষকরা বঞ্চিত। যেমন চতুর্থ পে কমিশনে শিক্ষকদের যে সমস্ত সুবিধাগুলি দেওয়া হয়েছিল, পরবর্তীকালে পঞ্চম পে কমিশন ত্রিপুরায় গঠিত হয়নি, না হয়ে স্কেল টু স্কেল দেওয়া হয়েছে, যেখান থেকেই বঞ্চনা শুরু হয়েছে। পরবর্তীকালে ষষ্ঠ বেতন কমিশনও রাজ্যে গঠন করা হয়নি। সেই রিভিউ কমিটি করে শিক্ষকদের আরেকবার বঞ্চনার শিকার হয়েছে। পরবর্তীকালে আমাদের আশা ছিল সপ্তম বেতন কমিশনের মাধ্যমে এই সমস্ত যে বঞ্চনা রয়েছে সেগুলি দূর হবে, কিন্তু সপ্তম বেতন কমিশনেও এনামলিগুলি দূর করা হয়নি। সিস্টেম ফ্যাক্টর দিয়েছে ঠিকই, কিন্তু আদার্স অ্যালাউন্সেসগুলি দেওয়া হয়নি। তো আমরা চাইছি অষ্টম বেতন কমিশন গঠনের আগে যাতে শিক্ষকদের যে পে অ্যানামলিগুলি রয়েছে, বেতন বৈষম্য রয়েছে, সেগুলি দূর করার জন্য আমরা আজকে ডিরেক্টরের কাছে এসেছি। তো উনি ছিলেন না, জয়েন্ট ডিরেক্টর রাজেশ দেববর্মা, সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। আমরা চাই ডিপার্টমেন্ট আমাদের যে দাবিগুলি রয়েছে শিক্ষকদের দাবিগুলি, সেগুলি ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্টে পাঠান কোন কোন এনামলিগুলি রয়েছে, এবং যেটা যদি অষ্টম বেতন কমিশনের পূর্বে সেগুলি যদি মিটিয়ে দেওয়া হয় তাহলে শিক্ষকরা যেমন অনেক দিনের বঞ্চনার অবসান হবে, পাশাপাশি রাজ্য কমিটির এক্সপেন্ডিচার হিসেবে অনেক অর্থ আসবে। আমরা ওনার কাছে আলোচনা প্রসঙ্গে যে বিশেষ দাবিগুলি আমরা উত্থাপন করেছি সেগুলি হচ্ছে রাজ্য সরকারের শিক্ষক যারা রয়েছে কেন্দ্রীয় সরকারি শিক্ষকদের সমহারে বেতন প্রদান করা, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি শিক্ষকরা যে সমস্ত ফেসিলিটি পাচ্ছে, অন্যান্য রাজ্যের শিক্ষকরা যে ধরনের ফেসিলিটি পাচ্ছে ত্রিপুরা রাজ্যে সেগুলি যাতে করা হয়। অষ্টম বেতন কমিশন গঠন করার আগে হাউস রেন্ট সহ অন্যান্য যে ভাতাগুলি যেটা রাজ্যের কর্মচারীরা কম পাচ্ছে সেগুলো যাতে মিটিয়ে দেওয়া হয়। MACP আর হচ্ছে রেগুলার ইনক্রিমেন্ট। অনেক সময় দেখা যায় কেউ যদি প্রমোশন পায় অথবা MACP পায়, ওনার রেগুলার ইনক্রিমেন্ট সেটা পিছিয়ে যায়। তো আমাদের বক্তব্য হচ্ছে প্রমোশনের সময় যে ফেসিলিটিগুলি পায় বা অর্থনৈতিক যে সুবিধাগুলি পায় সেটা তো একটা নির্দিষ্ট সময় কাজ করার পর প্রমোশন পায়, কিন্তু রেগুলার ইনক্রিমেন্ট যেভাবে আছে সেভাবেই যাতে থাকে। এটার জন্য আমরা কথা বলি রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিতে একই ধরনের ছুটি, যেমন বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে শনিবার এবং রবিবার বন্ধ থাকে, এবং অন্যান্য সরকারি কর্মচারীরা সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে ছুটি পায়, কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে নন বিদ্যাজ্যোতি স্কুলের ক্ষেত্রে শনিবার রবিবার তো এমনিতে বন্ধ, শনিবারেও স্কুল খোলা থাকে। আরেকটা ডিমান্ড যেটা আমরা পেশ করেছি সেটা হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টের মতো শিক্ষকদেরও যাতে বলছেন যেটা লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বিধানসভা কিন্তু ওইখানে এই রাজার অনেক সম্ভাবনা বাকি আছে, যার যে আমরা আমাদের শিক্ষক দিয়ে হয়তো পারবো তারা ওইখানে শিক্ষক অন্তর্জায়গের একটু বুঝাই সামনে তাই আমরা যদি বিশেষ যদি বারে অজয় নিয়ে যাবেন ভালো থাকবে, আপনারা থাকবেন। ওকে। হাফ ডে সিএল যেটা ব্যবস্থা আছে সেটাও যাতে শিক্ষকদের জন্য চালু করা হয়।
প্রমোশনাল যে পোস্টগুলি রয়েছে, বাড়তি পোস্টগুলি, তার মধ্যে অনেক প্রমোশন হয়েছে। আর বাকি যে পোস্টগুলি আছে সেইগুলো যাতে সরকার পূরণ করে ডিপার্টমেন্টের কাছে আমরা সেটা দাবি করেছি। আর একটা ট্রান্সফার পলিসি, অনেক শিক্ষকরা দেখা যায় কোনো জায়গা 10 বছর, 15 বছর, 20 বছর, এমনকি 28 বছর পর্যন্ত স্কুলে চাকরি করছে, অথচ উনি ওনার ডিস্ট্রিক্টে বা মহকুমায় আসতে পারছেন। আগে যদি একটা ট্রান্সফার পলিসি হয় তাহলে কী হবে, এই সমস্ত যারা শিক্ষক কর্মচারী রয়েছেন তারা একটা নির্দিষ্ট সময়ের পরে আসতে পারবেন। সেটা যাতে সরকার চালু করে। এছাড়াও কেন্দ্রীয় সরকার 2025 সালে 16 জানুয়ারি এই কমিশন করবে বলে ঘোষণা করেছে, কিন্তু আমরা লক্ষ্য করলাম এই ঘোষণার পরে এখন অব্দি এই কমিশন সম্পর্কে যে কমিটি গঠন করা, চেয়ারম্যান গঠন করা, তার কাজ সম্পর্কে রাজ্যগুলোকে ওয়াকিবহাল করা, সেই সম্পর্কে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেননি। আমরা লক্ষ্য করছি যে 16 ফিনান্স কমিশন ত্রিপুরাতে এসেছিল 30 এবং 31 জানুয়ারি 2025। আমরা সেখানে মেমোরেন্ডাম দেওয়ার চেষ্টা করেছি। ত্রিপুরার যে প্রাকৃতিক অবস্থা, আর্থিক অবস্থা, ইন্ডিক বাংলাদেশ যারা এই সামগ্রিকভাবে যাতে ত্রিপুরার এবিসি সহ সামগ্রিকভাবে ত্রিপুরার উন্নয়নের জন্য শিক্ষক কর্মচারীদের যে বঞ্চনা, সেই বঞ্চনা অবসানের জন্য আমরা সেখানে কিন্তু ফিনান্স কমিশনের কাছে আমরা দাবি জানিয়েছি। যদিও আমাদের সাক্ষাৎ করার সময় দেননি, আমরা কিন্তু সেখানে শিক্ষকের মাধ্যমে জানিয়েছি। আমরা এই পে কমিশন গঠন হলে আমরা আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে আমরা সেখানে আমরা দাবি পেশ করব। আমাদের যে বঞ্চনা, যেভাবে সরকার, বর্তমান সরকার 2018-তে গভর্নমেন্টে আসার আগে তারা ঘোষণা দিয়েছিলেন যে যদি সরকার পরিবর্তন হয় তাহলে আমরা 7th পে কমিশন হুবহু আমরা দিয়ে দেব। আমরা লক্ষ্য করলাম এই সরকার তার কথা রাখেনি, আমরা 7th পে কমিশন কিন্তু পাইনি। আমরা বিগত বামফ্রন্ট সরকার 2009 এবং 2016 এবং 7th পে কমিশনের আমাদের 35%, আমাদের 6th পে কমিশনের 35% আমাদের বেতন বৃদ্ধি করেছেন এবং 7th পে কমিশনে আমাদের 19.5% পে বৃদ্ধি করেছেন। এই বৃদ্ধি করার ফলে আমরা অনেক আমাদের যে ভাতা আছে আমরা সেগুলো কিন্তু আমরা পাই। আমরা পেয়েছি 7 বছর আমরা চাকরি পেয়েছি। আমরা 6% বেনিফিট 1.74 থেকে 1.86 পেয়েছি। আমরা ট্রিটমেন্ট ফ্যাক্টর যেটা বলে 2.57 পাওয়া ছিল, বামফ্রন্ট সরকার 2.25 সেখানে দিয়েছে। আমাদের গ্রেচুইটি 4 লাখ ছিল, আমাদের গ্রেচুইটি 10 লাখ দিয়েছে। শিক্ষকদের আর্নিং ছিল 10 দিন, শিক্ষকদের আর্নিং 20 দিন সেখানে দিয়েছে। আমাদের তৃতীয় শ্রেণী কর্মচারীদের আমাদের মেডিকেল রিএমবার্সমেন্ট ছিল আমাদের, সেটা এই সরকার তুলে নিয়েছে। ছিল আমাদের বছরে 2বার দিয়ে দেওয়ার গ্যারান্টি, আমরা প্রতি বছর কেন্দ্রীয় সরকারের দিয়ে দেওয়ার সাথে সাথে রাজ্যের সরকারও কিন্তু দিয়ে দিয়েছে আমাদের। কিন্তু আজকে আমরা লক্ষ্য করলাম যে এখন পর্যন্ত আমাদের বলেছিল ডাবল ইঞ্জিন সরকার যদি আসে তাহলে 1 টাকা দিয়ে বকেয়া থাকবে না, আপডেট হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এখন আমরা 22% দিয়ে পাই। এই দিয়ে যদি আমাদের 31 অক্টোবর 2025-এর মধ্যে না দেওয়া হয়
তাহলে আমাদের জমিতে যে এক্সপেন্ডিচার দেওয়া হবে টেস্টিং পে কমিশনের কাছে আমরা দিয়ে পাবো না, এটা লেখতে পারি। তাই আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল শুধু আমাদের না, সারা ভারতবর্ষ থেকে আজকের এই বিক্ষোভ মিছিল চলবে প্রতিটা অফিসে, প্রতিটা জেলা দপ্তরে, প্রতিটা রাজ্য দপ্তরে। আমাদেরকে দিয়ে পাওনা দিয়ে সে বিয়ের বঞ্চনা এবং আমাদেরকে অষ্টম পে কমিশন, যে অষ্টম পে কমিশন কেন্দ্রীয় সরকার 2025 সালের 3 জানুয়ারি ঘোষণা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করেছেন সেখানে অষ্টম পে কমিশন, কিন্তু এখন পর্যন্ত তার যে চেয়ারম্যান তার যে কমিটি আমরা গঠন করেনি, রাজ্য সরকারগুলি কোনো নির্দেশ জারি করেনি। আমরা অপেক্ষায় আছি তাহলে এই অষ্টম পে কমিশন 2026 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হবে। যদি তার সময় না থাকে তাহলে আমাদের যে অনামূলিক আছে, বেতনের বৈষম্য আছে, আমাদের বিভিন্ন যে ভাতার বৈষম্য আছে, এই বৈষম্যগুলো নিরসনের জন্য যেভাবে রাজ্যের শিক্ষক কর্মচারী সংগঠনগুলির সাথে আলোচনা করা দরকার, সেই আলোচনার সুযোগটা থাকবে না। আপনারা জানেন 10 বছর পর পর পে কমিশন হয়। এই পে কমিশন গঠন করা হয় শিক্ষক কর্মচারীদের মূল যে বেতন, বেতনের যে বৈষম্য দূরীকরণের জন্য। আমাদের বিভিন্ন যে ভাতা, এই ভাতা প্রতিনিয়ত আপনারা লক্ষ্য করছেন আমাদের যে দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতির কারণে আমাদের দ্রব্যমূল্য ঘটছে, জিনিসপত্রের দাম বাড়ছে। আমাদের জীবনযাত্রার জন্য আমাদের যে অর্থনৈতিকভাবে আমরা অসুবিধায় পড়ে যাই, তার মূল্যায়ন করে 10 বছর পর পর আমাদের যে পে কমিশন, সেই পে কমিশন বিবেচনা করে। বর্তমান ব্যবস্থার মধ্যে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখবো আগের যে জীবন যন্ত্রণা ছিল, একটা পে কমিশনের পরে আরেকটা পে কমিশন, সেই যন্ত্রণাটা বাড়ত। আজকে যদি আমরা লক্ষ্য করি যে করোনা কালের পরে 43% আমার ওষুধের দাম বাড়ছে। আমার লেখাপড়ার সামগ্রীর মধ্যে আমার জিএসটি যুক্ত রয়েছে। কোনো খাবার অর্ডার দিলেন 18% জিএসটি, কোনো হোটেলে থাকবেন 12% জিএসটি। সকালবেলা যে কলকাতা ব্যবহার করেন, রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার সময় যে বালিশটা ব্যবহার করেন, এই সব দিনের মধ্যে জিএসটি। এইভাবে কিন্তু আমাদের যে বেতন, আমাদের যে ভাতা, এই প্রতিনিয়ত বাড়ছে না। তাই শিক্ষক কর্মচারীরা তারা কিন্তু জীবন যন্ত্রণা ভুগছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে বেতন পান, রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু সে বেতন পান না। তার মূল বেতন অনেক কম। আমরা যেহেতু লক্ষ্য করি 1973 সালে প্রথম ত্রিপুরা রাজ্যে যে পে কমিশন গঠিত হয়, এই পে কমিশন ছিল নিম্নমুখী পে কমিশন। আশ্চর্য হয়েছিলেন ত্রিপুরার শিক্ষক কর্মচারীরা যে পে কমিশন গঠন করার পরে তার বেতন এবং ভাতা কমে যায়। 1973 সালে আমরা দেখলাম। 1982 সালে যখন দ্বিতীয় পে কমিশন বামপন্থী সরকার আসার পরে গঠন করা হলো, তাহলে আমাদের সেই বেতন এবং ভাতা পুনরুদ্ধার করে একটা সম্মানজনক পে কমিশন সেখানে তারা দেখালেন ত্রিপুরা রাজ্যবাসীর কাছে। তৃতীয় পে কমিশন গঠন করলেন 1983 সালে। এই 1983 সালে যখন বামপন্থী সরকার পে কমিশন গঠন করলেন, এই পে কমিশন ছিল একটা সুদূর প্রসারী। আমরা লক্ষ্য করলাম 1988 সালে যখন সরকার পরিবর্তন হয়, নির্বাচনের জন্য বামপন্থী সরকার পে কমিশনটা ঘোষণা করে যেতে পারেননি, কিন্তু এই পে কমিশন ঘোষণা করলেন কংগ্রেস, ইন্ডিয়াতে যুব সমিতির যে সরকার। দ্বিতীয় তারা নতুন করে কোনো
এই ভিডিও কমিটি ধরেননি যে কমিশনটার বামপন্থী সরকার আমলে শিক্ষক কর্মচারীদের জন্য ভাতা এবং বেতন শুরু করেছিলেন সেটাই প্রকাশ করলেন, কিন্তু তারা বারবার দিলেন যে কংগ্রেস কেন্দ্রীয় সরকার তাদের বেতন ভাতা এমনভাবে দিয়েছে শিক্ষক কর্মচারীরা আপ্লুত। আমরা এটা বারবার বলছি, এখনো বলছি, সেটা বামফ্রন্ট সরকারের আমলে তৈরি ছিল। আমরা বারবার দেখছি বামফ্রন্ট সরকারের আমলে যখন যে কমিশনগুলো গঠিত হয় সেই কমিশনের মধ্যে শিক্ষক কর্মচারীদের জন্য একটা ভালো দিক থাকে, তারপরে অনেক অনামূল্য থাকে। আমরা বারবার আন্দোলন করে লড়াই করি, সবসময় আমাদের দিয়ে আমরা সম্পূর্ণ দিতে পারি না, আমাদের বেতন আমরা যেভাবে চাই সেভাবে দিতে পারি না, আমাদের ভাতাগুলো যেভাবে চাই সেভাবে দিতে পারি না, কারণ আর্থিক সংকুলান থাকে কেন্দ্রীয় সরকারের কাছে। তাই বারবার বামফ্রন্ট সরকার আর্থিক যে সংকুলান তা পরিশোধ করার জন্য বলেছেন। আমরা লক্ষ্য করলাম কাশ্মীর ফিনান্স কমিশন যেভাবে রাজ্য সরকারকে বঞ্চনা করেছে, এটা তো ঐতিহাসিক বঞ্চনা ছিল তৎকালীন সময়ে। এটা সারা ত্রিপুরা রাজ্য দিয়ে আমরা প্রতিবাদ সংগঠিত করেছিলাম। আমরা একটা দিন যদি ভুলে যাই তাহলে যাতে কথার কথা থাকবে। 2009 থেকে 2009 যখন আমাদের শিক্ষা কমিশন এবং 2015 যখন আমার স্বতন্ত্র পে কমিশন, এই শিক্ষা কমিশনকে সামনে রেখে বামফ্রন্ট সরকার কেন্দ্রীয় সরকারের সমতুল্য দেওয়ার চেষ্টা করছেন বেতন এবং ভাতা। আমরা দেখলাম ওই সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীরা একটা বিশাল সম্মানজনক ভাতার মূল বেতনে পৌঁছে গেছেন 2009 সালে। পরে আমরা দেখলাম ষষ্ঠ পে কমিশনে 33% আমাদের ভাতা বেড়েছে। 2016 সালে আমাদের 19.4% ভাতা বেড়েছে। আমরা কিন্তু ভুলে গেছি এই বামফ্রন্ট সরকারের বছরে 2বার দিয়ে দেওয়ার যে গ্যারান্টি দিয়েছিলেন, এই গ্যারান্টি কিন্তু এখন নেই। এই বামফ্রন্ট সরকারে কিন্তু অভিজ্ঞান করিবে ওই সেন্ট্রাল গভর্নমেন্টের মতো 1.74 এর জায়গায় 1.8 সিট দিয়েছিলেন। এই বামফ্রন্ট সরকারের কিন্তু বেনিফিট আমাদের সেখানে 2.25 পর্যন্ত দিয়েছিলেন। আমরা দেখেছি যেখানে আমাদের জেসিপি সেন্ট্রাল গভর্নমেন্ট 20 লক্ষ টাকা দেয়, 4 লক্ষ টাকা ছিল ত্রিপুরা সরকারের 10 লক্ষ টাকা ঘোষণা করেছিলেন। আমরা লক্ষ্য করলাম যে এছাড়াও ত্রিপুরা রাজ্যে শিক্ষক কর্মচারী 60 বছর সেখানে আমাদের চাকরি বয়সীমা করেছেন। মানে শিক্ষক কর্মচারীদের জন্য একটা বন্ধু সরকার যেভাবে কাজ করে সেভাবে কাজ করে গেছেন বামফ্রন্ট সরকার। আমরা এই যখন আমাদের এই সরকারের কাজকর্ম ছিল, আমরা দেখলাম 1918 সালে বিধানসভা নির্বাচনের আগে প্রলোভন দেখে আকাশীয় স্বপ্ন দেখে আমাদের একটা শিক্ষক কর্মচারীদের একক শিক্ষক কর্মচারীকে সেখানে ভুল পথে পরিচালিত করে সেখানে 399তে ভীষণ ডকুমেন্ট 299টি তারা সেখানে সত্তর দিয়েছেন যে আমরা নির্বাচনে যদি আমরা জিতে আমরা সপ্তম পে কমিশন আমরা দিয়ে দেব। নির্বাচনে যদি আমরা জিতে আমাদের যে সর্বশিক্ষার যে এখনো 4,905 জন আছেন যারা পেশ করে দিতেছেন, তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন সর্বশিক্ষা শিক্ষকদের আমরা নিয়মিত বেতন কম দেব। আমরা রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষার যে কর্মচারী আছে তাদেরকে আমরা নিয়মিত বেতন কম দেবো। আজকে আমরা দেখলাম হাইকোর্টে যখন কেন্দ্রে দিচ্ছেন তাদেরকে নিয়মিত বেতন কম দেওয়ার অর্ডার দিলেন। কথা বলুন। রাজ্য সরকারের অনেক সংগঠনগুলো যে কর্মচারীরা আন্দোলন করতে হবে না, মুখ্যমন্ত্রী আপনি দিয়ে দিবেন গতকাল এখন করে আমার মনে হয় সর্বোচ্চ 3 দিয়ে দেবে না। ধন্যবাদ।
সরকার বিশ্বাসঘাতকতা করে তারা সুপ্রিম কোর্টে যে দাখিল করলেন তাদেরকে নিয়মিত বেতন কম দেবেন না। এইভাবে রামসা রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অনুদানের ইনফ্লেশনের যে সূত্র বৈঠক বিধানসভাতে সেই বৈঠকে সমস্ত কর্মচারীরা একটা আশার করে আসছেন, বোঝা হচ্ছে সেরকমই। কিন্তু আশা থাকলে কি হবে? বিগত দিনগুলি তাদের যে কাহিনী, যে 7 বছর বিজেপির গভর্নমেন্টের আমলে আমরা দেখলাম তারা কর্মচারী এসে দৃঢ়চারও করতে হচ্ছে সব দিক দিয়া। তারপরে তাদের পাওনার ঘন্টা তো তারা দেয়নি না, নিজেদের বেতনটা সঠিকভাবে বাড়িয়ে নিলেন। কিন্তু এই যে একটা বিভীষিকা মনে কতটুকু করবে এবার তাদের মনের ইচ্ছার উপর নির্ভর করে। তাদের কাছ থেকে তার জোর করে আদায় করা যাবে না, আবার বলে আন্দোলন করা যাবে না। আন্দোলনও যখন করে হয়তো পুলিশের নিয়ে মারপিট করে। আমরা দেখলাম এর আগের সরকার যারা যেটি ছিল বিগত 7 বছর আগে বামপন্থী গভর্নমেন্টের আমলে যদি আমরা এই পুলিশের সম্পূর্ণভাবে দেয় নাই, কেন্দ্রীয় গভর্নমেন্ট তাদেরকে টাকা দিয়ে দেয়নি বলে সঠিকভাবে দেয় নাই, কিন্তু আমাদেরকে তারা কষ্ট হলে বছরে 2 ভাগ দিয়ে দিয়েছে। এটা কিন্তু সত্যি কথা। বছরে 2 ভাগ দিয়েটা আমরা আমাদেরকে দিতে আমাদের কিন্তু বেতনটা পাশের দিক বেড়ে যাচ্ছে, বেড়েছিল। আর এবার আবার আমরা দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিপ্লব যাচ্ছিলেন উনি তো 4 বছর 1 টাকাও দিয়ে আমাদেরকে দেখছেন। 4 বছর টোটালি নিয়েছিল না দিয়ে যখন বর্তমান মুখ্যমন্ত্রী আসলো অনেক উনি 12% দিয়েছেন। এটাই ডাকদুলটি গেল। আমি তো 12% দিলাম, আরো 4 বছর না দিলে 12% দিলে এই ডাকদুল পিটানোর অর্থ কি? আর তোমরা যখন দাবক করে তোমাদের বেতনটা বেরিয়েছে তখন ডাকদুল পিটে না কেন? সেই কথাটা নির্বাচন আগে তোমরা বলেছিলে যে আমরা আজকে আমাদের বেতনটাই বাড়াবো, কর্মচারীদের বেতন বাড়াবো না। তোমরা কিন্তু আগে কমিটমেন্ট করেছিলে কর্মচারীদের সপ্তম বেতন আমরা কেন্দ্রীয় হারে দিয়ে দেবো যদি আমাদেরকে আপনারা বুঝবেন। এই কমিটমেন্টের পরে তোমরা কি করেছো? কোনো কথা রাখতে পেরেছ না? তো কোনো কথা তোমরা পারোনি। কমিটমেন্ট তোমরা যা করলা তার বিন্দু মাত্র ধারণা করবে সমস্ত দিক দিয়ে নেই। ত্রিপুরাজ্য যা যা কমিটমেন্ট করেছিল তোমরা না করেছে, বেটারদের কাজ না করেছে, শিক্ষকদের কাজ না করেছে, রেগার মজুরি, রেগার কাজ, রাস্তাঘাটের কাজ, তারপরে পানীয় জল বলেছিল ঘরে ঘরে পানীয় জল দেবে, বিদ্যুতের যে অবস্থা না জাহাল হচ্ছে ত্রিপুরাজ্য নাবিশ্বাস করে দিয়েছে বিদ্যুতের দামটা। হ্যাঁ, কৃষকরা সেই রকম। তাহলে তোমাদের কোন কাজটা ভালো ছিল? আমাদের মনে হয় তোমাদের কোনো কাজেই ভালো হয়নি। তাহলে তোমরা এখনো কর্মচারীদেরকে দিনটা পর্যন্ত দেন যে 22% দিয়ে আসছে, সেই 22% দিয়েটা তো মানে কমিশনের আগে দেওয়ার দরকার ছিল। তোমরা সেটা পর্যন্ত দেয়নি, সবকিছু জমিয়ে রেখে লাস্ট কন্ডিশন দেয়গুলি রাখো। এরপরে যখন তোমরা একসাথে দিয়েটা দাও আবার সাধারণ কিছু মানুষ যারা বুঝে না তারা বলে হ্যাঁ কর্মচারীদেরকে দিয়ে দিল, কর্মচারীদেরকে দিল। সেই 2 লক্ষটা আর একটা বোকা মানুষ। আর এই কর্মচারীদের টাকা যদি দেওয়া হয় কর্মচারী সেটাকে কি করে টাকা তারা কিন্তু মার্কেটে খরচা করবে, গরিব মানুষরা তখন কাজ কাম পাবে, খরচাও পাবে, এই টাকাটা ইউটিলাইজ হবে। আর যখন কর্মচারী পাবে না টাকা পয়সা সেভাবে খরচ হবে না। তাহলে যখন কর্মচারীদের যে শিক্ষকদের ক্ষেত্রটা সেই নিয়মিত বেতন কম দিচ্ছেন না। তারা ঘোষণা দিয়েছিলেন চাকরির প্রথম দিন থেকে যারা সিআরপিটির মাধ্যমে নিযুক্ত হন তাদেরকে শুধু নিয়মিত বেতন কম দিতে হবে। আজকে তাদের নিয়মিত বেতন কম দেওয়া হচ্ছে না। বিয়ের কথা বলেছিলেন কেন্দ্রীয় সরকার বিয়ের টাকা কথা বলুন। বর্তমানে কারণ সিবিএসই রেজিস্ট্রেশন এখান ব্যবহার করে যেমন কর্মচারীদের রয়েছে সেগুলি সহজেই প্রধানভাবে রাখা রাখছি।
সর্বশিক্ষার শিক্ষকরাই সেই বিদ্যালয়কে ধরে রেখেছেন। সেখানে বিদ্যালয়ের টিচার ইনচার্জ থেকে সমস্ত ধরনের দায়িত্ব সেই সর্বশিক্ষার শিক্ষকদের উপরে বেশিরভাগই ন্যস্ত রয়েছে। তো কিন্তু আমরা কি দেখতে পাই, আমরা একই বিদ্যালয়ে চাকরি করছি, যারা নিয়মিত শিক্ষকরা আছেন ওনাদের সঙ্গে আমাদের যে একটা বৈষম্য, সেই বৈষম্যটা কিন্তু আমাদের মনে সত্যি অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের ক্ষেত্রে। তো আমরা এই বৈষম্য দূর করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করে এসেছি। আপনারা জানেন 2017 সালে আমরা ওরিয়েন্ট চৌমুহনীতে 1 থেকে 7 তারিখ পর্যন্ত, 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত এই দীর্ঘ 7 দিন আমরা অনশন মঞ্চ আমরা সংগঠিত করেছিলাম। সেই অনশন মঞ্চে তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান সরকারের তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই বিপ্লব কুমার দেবজি মহাশয়, বর্তমান মন্ত্রিসভায় নিয়োজিত আছেন বিভিন্ন মন্ত্রীগণ, রতনলাল নাথ সহ সুশান্ত চৌধুরী, ওনারা অনেকেই রয়েছেন, ওনারা এসেছিলেন। ওনারা এসে ওই দিন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের যে বিভিন্ন কাগজপত্র রয়েছে সেই কাগজপত্রগুলি দেখে ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের নিয়মিতকরণের কোনো বাধা নেই এবং যদি সরকার বিজেপি সরকার, যদি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে ওনারা আমাদেরকে নিয়মিত করবেন। এমনকি আপনারাও দেখেছি অনেক সময়, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই কারণে যে আপনারা দেখেছি অনেক সময় আপনারা বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখান। শুধু তাই নয়, আমরা দেখেছি আমরা যখন বর্ষপূর্তি অনুষ্ঠান করেছিলাম 2019 সালে আগস্ট মাসে, সেই সময়েও বর্তমান যে কী বলে উনি বর্তমান মিনিস্টার শ্রী রতনলাল নাথ মহোদয়, উনি ওইখানে বলেছিলেন আপনাদের কোনো ধর্না মরনা ইনকিলাব জিন্দাবাদ বন্দে মাতরম ভারত মাতা কি জয় কিচ্ছু লাগবে না, শুধু 5 জন আসবেন, কয়েকটা পয়েন্ট আলোচনা করবো, আপনাদের হয়ে যাবে। কিন্তু আমরা কি দেখলাম, আমাদের কিন্তু সেই যে দাবি, সেই দাবিটা দাবিই রয়ে গেল, এখন পর্যন্ত পূর্ণ হয়নি। ইভেন 2015 সালে আমাদের পক্ষ থেকে মাননীয় ত্রিপুরা উচ্চ আদালতে একটি আপিল করা হয়েছিল, একটি কেস করা হয়েছিল, সেটাও 2021 সালে রায় বেরিয়েছে। সেখানে বলা হয়েছিল যে নিয়মিত করার জন্য, কিন্তু এখানে কী হয়েছে, একটা স্কিম তৈরি করা হয়েছে। স্কিম তৈরি করে মুসলিম কয়েকজনকে নিয়মিত করা হয়েছে, বাকিরা কিন্তু সবাই সেই স্কিম থেকে বাদ পড়ে গেছেন, নিয়মিত কিন্তু হয়নি। এবং পরবর্তীতে আবার আরেকটি কেস করা হয়, তাও আবার 2023 সালে আরেকটি রায় বেরিয়েছে, সেখানেও আমাদেরকে বলা হয়েছে যে নিয়মিত করার জন্য। কিন্তু জানি না কোন এক অদৃশ্য কারণে সেই কেসটিকে বর্তমানে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখানে দুঃখের বিষয় না বললেই হয় না, আমরা যখন এই বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজির সঙ্গে আমরা দেখা করেছিলাম, উনি বলেছিলেন যে আমাদের দেশকে আমাদের যে বিষয়টি সেটিকে উনি গুরুত্ব সহকারে দেখবেন এবং আমাদেরকে উনি আশ্বস্ত করেছিলেন। কিন্তু পরবর্তীতে কি দেখলাম, উনি যখন আমাদেরকে এই কথাগুলি বলেছেন এর আগেই কিন্তু সেই কেসটা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, যদিও সেটা বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে। তো আমরা এখন আপনাদের সামনে দাঁড়ানোর অর্থ হলো এটাই, যদিও সুপ্রিম কোর্ট থেকে সেটা শেষ না হওয়া পর্যন্ত জানি না কী হবে। তো আমরা দেখেছি এর মধ্যেই বিভিন্ন রাজ্যের যে রায়গুলি বেরিয়েছে, সেখানে একটি রাজ্য, সেটা সম্ভবত তামিলনাড়ু, তামিলনাড়ুর একটা রায় বেরিয়েছে। রায় বেরোলে তামিলনাড়ু একটা আপিল করেছিল সুপ্রিম কোর্টে, তারা শেষ পর্যন্ত সেটা উইথড্র করে নিয়েছে। তো আমরাও রাজ্য সরকারের কাছে আগেও দাবি রেখেছি, আমরা আগেও ওনাদের সঙ্গে ছিলাম, এখনও আছি, এখনও আমরা ওনাদের প্রতি আস্থা রাখি, বিশ্বাস রাখি। আমরা এখনও আপিল করছি যে তামিলনাড়ু যেভাবে উইথড্র করে নিয়েছে সেভাবে উইথড্র করে এনে আমাদেরকে নিয়মিত করা হোক। তাছাড়া আরেকটি দুঃখজনক বিষয় যেটা আপনাদেরকে না বললেই না হয়, যে আমরা বিভিন্ন সময় দেখেছি, যেমন এখানে সুপ্রিম কোর্ট ইউপি এর একটি রায় সুপ্রিম কোর্ট দিয়েছে 19/8/2025। তাছাড়াও আরও 1-2টি রায় বেরিয়েছে, যেটা হলো 20/5/25, সেটা স্টেট অফ পাঞ্জাব ভার্সাস জগদীশ সিং 2017, সেই একটা রায় বেরিয়েছে। তো
তারপর নাগাল্যান্ড বাসাস আমস স্যাপ অ্যান্ড আদার্স, এটা 2025-এর মেতে বেরিয়েছে আরেকটি রায়। সেখানে প্রত্যেকটি রায়েই কিন্তু সমকাজে সমমজুরির কথা বলা হয়েছে। একদিকে যেমন সমকাজে সমমজুরির কথা বলা হয়েছে, অন্যদিকে তাদেরকে নিয়মিতকরণের কথাও বলা হয়েছে। তো আমরা যে জায়গাতে একই বিদ্যালয়ে কাজ করে আমরা দেখছি আমাদের যারা সহকর্মীরা আছেন, আমরা ইনচার্জের দায়িত্ব পালন করছি, আমাদের সিগনেচার দিয়ে ওনারা বেতন নিচ্ছেন, অথচ ওনারা আমাদের থেকে ডবল বেতন পাচ্ছেন। তো এখানে এই যে একটা বৈষম্য, সেই বৈষম্যটা যেন দূরীকরণ করা হয়। আমরা দেখেছি কি এর মধ্যেই বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে রাজ্য সরকার বিভিন্ন ডিএ ঘোষণা করেছেন। তো সেক্ষেত্রে দেখা যায় কি অন্যান্য সব কর্মচারীরা ডিএ পান, এমএ পান, এইচআরএ পান, এইসব অন্যান্য যে অ্যালাউন্সগুলো আছে সেই অ্যালাউন্সগুলো পান, সেগুলো কিন্তু আমাদেরকে দেওয়া হয় না। আমরা বর্তমান যে বাজার রয়েছে সেই বাজারে যদি আমরা যাই, সেখানে কিন্তু সবাই একই বাজার থেকে বাজার করতে হয়। ওনারা যে বাজার থেকে বাজার করেন, আমরাও সেই বাজার থেকে বাজার করি। তো ওনারা যে রেটে ক্রয় করেন, আমাদের কিন্তু সেই বিক্রেতারা কিন্তু কম মূল্যে সেটা দেয় না, আমাদেরকে কিন্তু সেই মূল্যেই ক্রয় করতে হয়। তো এখানে আমাদের পরিবার প্রতিপালন করতে গেলে বিরাট একটা সমস্যার সম্মুখীন হতে হয়। কাজেই আমরা রাজ্য সরকারের কাছে, এই রাষ্ট্রবাদী সরকারের কাছে, এবং যেহেতু সরকার সবকা সাথ সবকা বিকাশ, তো আমরা আশা করি ওনাদের যে মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, তো আমাদের যে 5,000 5,500 পরিবার রয়েছে, এই 5,000 5,500 পরিবারকে বাদ দিয়ে সবকা সাথ সবকা বিকাশ হতে পারে না। কাজেই আমরা এই রাষ্ট্রবাদী সরকারের কাছে আমরা প্রার্থনা করছি যে আমাদেরকেও যেন সবার মতো যেন দিয়ে বা অন্যান্য যে অ্যালাউন্সগুলো আছে সেই অ্যালাউন্সগুলোও যেন আমাদেরকে দেওয়া হয়। তাছাড়া আরও যে কিছু বিষয়, যে পার্শ্ববর্তী রাজ্যের দিকেও যদি আমরা দেখি, সেখানে পার্শ্ববর্তী রাজ্য আমাদের যে পেনশন, অনেক টিচাররা আছেন, অনেক কর্মচারী আমাদের এর মধ্যেই রিটায়ার্ডে চলে গেছেন, অনেকে মারা গেছেন। এর সংখ্যাটাও কম নয়, প্রায় 500 কম হবে না। হ্যাঁ, অনেক টিচাররা মারা গেছেন বা অনেক টিচাররা রিটায়ার্ডে চলে গেছেন। আমাদের কোনো প্রভিডেন্ট ফান্ডের কোনো ব্যবস্থা নেই। যে সকল টিচাররা রিটায়ার্ডে বা মারা গেছেন তাদের যে অবস্থা, সেটা অত্যন্ত করুণ। কেউ কেউ হয়তো রেগার কাজ করছেন, কেউ হয়তো অন্যের বাড়িতে মজুরি কাজ করছেন, কেউ হয়তো কোনো না কোনো দোকানে কাজ করছেন। এইভাবে তাদের বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাদের পরিবার প্রতিপালনের জন্য বিশেষ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তার জন্য আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে আশা রাখছি যে আমাদের জন্য পার্শ্ববর্তী রাজ্যগুলিতে যেভাবে নমস্কারকে বলছি না দিলেও সেখানে একটা 60 বছরের পর তাদেরকে একটা ভাতা ব্যবস্থা করা হয়েছে। কর্মচারী নিয়ে গেলে চিন্তা করছে কি অবস্থা, বলতে কিছু নেই, বেতনের সমস্যা। তারপর সেগুলো কর্মচারীকে মোটামুটি টাকা পাওয়া লাগছে, বলতে গেলে তারপর বেতন আর কিছুদিনের ভিতরে একটা দুর্লভ অনিয়মিত কর্মচারীদেরকে অবস্থা, অনিয়মিত কর্মচারীদের চিন্তা তো ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী চিন্তা করছে না। কি করছে অনেক চলছে নিয়ে খবর নিয়ে কথা হচ্ছে, কিন্তু অনিয়মিত কর্মচারীদের ব্যাপারে সেই কিছু বলছেন। আর অনিয়মিত কর্মচারীদের জন্য একটা কিছু করেন, একটা রেগুলার কর্মচারী অফিসে কাজ করে, ওরাও তো সমান কাজ করে, তাহলে তোমাদের এই অবস্থা কেন ত্রিপুরা রাজ্যে? 2018 আগে তো বলেছিল অনিয়মিত কর্মচারীদের আন্দোলন করতে হবে না, সবাইকে নিয়মিত করবে। এখন তো আন্দোলন করা হচ্ছে, এখন তো কোথায় সরকার? তারপর আগামী 31 অক্টোবর মধ্যে যদি কিছু না হয়, এই পূজার মধ্যে যদি কিছু না হয়, অনিয়মিত কর্মচারীদের বৃহত্তর আন্দোলনে যাবে, তারপর সরকারের মুখে চুলকানি পড়বে। ব্যবস্থা করা হয়েছে 10 লক্ষ টাকা, আমাদের রাজ্যের জন্য সেটা করা হয়। এইটুকু বলে সবাই আপনাদেরকে এবং সবাইকে ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের প্রদেশ কমিটি আমরা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। নমস্কারকে বলছেন, এই সম্মেলনে আমরা লাইভে আসার কথা শোনা যাচ্ছে। সবাই তো বিদেশ আমরা কথাবার্তা কর্মচিত একদম তারা সরকারি কাজ করতে কিন্তু তারা তো সঠিকভাবে বেতন হয়, কিছু নাই, সংসার চলে না। তারা তো একবারও এই ব্যাপারে কোনো কথা বলে, তারা কইতাছে ব্যাপারে আলোচনা করে না।
সাধারণ নেতাদের থাকে আপনার অনুমত কর্মচারী যেমন সরকারি তো বাসে বিধান থাকে সম্মেলনে আমি আমার প্রদেশ কমিটির সদস্যদেরকে উপস্থিতি অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আজকে আমার সাথে সাহায্য করছেন আপনাদেরকে হাজারো নমস্কার বলছেন। দেখুন, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। কথা বলুন। হ্যালো, কথা বলুন। দেখুন, আজকে সাংবাদিক নমস্কার বলছেন। করার মূল কারণ হচ্ছে, নমস্কার। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি বর্তমান সরকার 2017 সালে যে সাধারণ কমিশন দিয়েছে বলে ঘোষণা করেছিল, সেখানে বাম সরকার থেকেও বেশি প্রচারণা করেছে। ওরা দেওয়া হয় 10 বছরে, 17 বছরে আর 25 বছরে। ওখানে কর্মচারীদের মূল কারণটা হচ্ছে, আপনারা সবাই জানেন, রাজ্যবাসী সবাই জানেন, আমরা দীর্ঘ 21 বছর ধরে বিভিন্ন দিক থেকে আমরা বঞ্চিত। কিন্তু আমরা অন্যান্য সাধারণ শিক্ষকের মতো আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের আজকে 21 বছর ধরে আমরা বিভিন্নভাবে মামলাও করেছি, আন্দোলন করেছি, হাঙ্গার স্ট্রাইক করেছি, মহাকরণ অভিযান করেছি। কিন্তু জানে না, আজকে এই দুইবার বর্তমান আমাদের রাষ্ট্রপতি সরকার, তাদের থাকাকালীন আমরা উচ্চ আদালত থেকে দুটি করে আমরা রায় পেয়েছি আমাদের পক্ষে হয়ে। কিন্তু জানে না কেন ওরা করছে না, ওরা সেটা ওরা জানবে। তখন আমাদের মামলা সুপ্রিম কোর্টে চলছে। কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন আগে, অর্থাৎ 3 দিন আগে, যে ইউপিতে একটা ওই সরকার থেকে সুপ্রিম কোর্টে একটা মামলা ছিল। সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে, রায় দেওয়া হয়েছে যে 2011 29 জুলাইয়ের পূর্বে যারা সমগ্র শিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছেন তাদের কোনো টেট লাগবে না, পরিষ্কার লেখা হয়েছে। আর 2011 29 জুলাইয়ের পরে যারা নিয়োগ হয়েছে তাদের টেট লাগবে। কিন্তু তাতে আর একটু লেখা আছে যে 2011 29 জুলাইয়ের পরে যদিও নিয়োগ হয়ে থাকে, যার বয়স নাকি চাকরি নিয়ে আরো 5 বছর আছে, ওদের আবার টেট লাগবে না। কিন্তু 2011 29 জুলাইয়ের পরে যারা নিয়োগ হয়েছে সারা ভারতবর্ষের সঙ্গে কিন্তু তুলনা করে বলেছে ওখানে রায়, শুধু ইউপি ক্ষেত্রে বলা হয়নি। চিফ জাস্টিস থেকে যে রায় বের হয়েছে সেটা সারা ভারতবর্ষের মধ্যে যত সমগ্র শিক্ষা বা প্যারাটিসের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমভাবে ফিক্স পেতে শিক্ষকতা করছেন। যেমন 2011 29 জুলাইয়ের পরে যারা নিয়োগ, যদি মনে করেন 5 বছর বা 6 বছর যদি ওর চাকরি থাকে, তাহলে ওনার টেট অবশ্যই লাগবে, এরকম একটা রায় বের হচ্ছে। কিন্তু সেই রায়টা যে ইউপি সুপ্রিম কোর্টে যে রায় বের হয়েছে, এই রায়টা আমাদের গত 23 ত্রিপুরা উচ্চ আদালত থেকে রায় বের হয়েছিল। সেম
এরকম। যেমন এখানে আমাদের আগে থেকে রায় বের হয়েছিল যে 2011 29 জুলাইয়ের আগে যারা নিয়োগ হয়েছে এসএসসি আন্ডারে তারা কোনো টেট লাগবে না, তো এরপরে যারা তারা টেট লাগবে। তো যাই হোক, আমি কিছু বলবো না, আমার সহকর্মী বন্ধুরা আছেন, ওরা বিস্তারিত তারা আলোচনা করবেন। তো আমি মনে করবো, আমি আশা রাখবো সরকার, আমাদের রাষ্ট্রপতি সরকার এই রাজ্যে আমাদেরকে দেখে অবিলম্বে সুপ্রিম কোর্ট থেকে যে মামলাটি যদি উইথড্র করে নেন তাহলে আমরা খুবই উপকৃত থাকবো এবং খুশি হব। সেই আশাটুকু রাখবো এবং রাখছি। এই কথা বলে আমি সংক্ষিপ্ত আলোচনা আমার এখানে রাখছি। ধন্যবাদ মিডিয়া বন্ধুদেরকে এবং আমার সহকর্মী বন্ধুদেরকে ধন্যবাদ। আমি বিরোধিতা করিনি, আমি রায়ের কথা বলেছি। রায়ের কুটুমদের যে কথাগুলি, রায় যে ভাষা বের হয়েছে সেই ভাষাটাই বলেছি। আমি ব্যক্তিগতভাবে কোনো ভাষাটা এখানে বানিয়ে বলিনি। দেখুন, আমরা এতদিন স্ট্রাগল করে এসেছি যে আমি ওদের পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না, কারণ ওরাও ওদের জীবন জীবিকা নিয়ে ওরাও সংগ্রামী করছে। আমি কেন বিরোধিতা করবো? আমি তাদের পক্ষে বলবো, আমি বলবো সবার পক্ষ হইয়া রায়টা আসুক, কিন্তু তারপরে যদি সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা বেরোচ্ছে এর থেকে আমরা সাধারণ শিক্ষক হিসেবে আর কি বলবো। আগামী 15 সেপ্টেম্বর বিধানসভার বিএসির বৈঠক, তারপর 19 সেপ্টেম্বর সকালে বিধানসভার অধিবেশন শুরু হবে। নিঃসন্দেহে বেশ কয়েকদিন এই অধিবেশন চলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সাধারণ মানুষও এই অধিবেশন থেকে অনেক কিছু আশা করে, বিশেষ করে বেকাররা। তাদের চাকরির সহ বিভিন্ন ইস্যুতে যখন তারা কথা বলছেন, বিরোধী বিধায়করা তাদের কথাগুলো বিধানসভায় তুলে ধরবেন বলে তারা আশাবাদী। সেদিক থেকে এবারে বিধানসভার অধিবেশন রাজ্যের মানুষের জন্য কতটা প্রত্যাশা পূরণ করতে পারে সেটা বোধ হয় সেদিনই বলা যাবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।